ওই পাখিটা কি তোমার? অনন্যা হ্যাঁ বোধক মাথা নাড়ে। হুম। ওটাকে আগামীকাল থেকে হলের বাইরে রেখে আসবে। এটা মানুষ থাকার হল, কোনো পশু পাখি থাকার হল নাই, বুঝছো? নেক্সট টাইম এসব বরদাস্ত করবো না আমি, আন্ডারস্ট্যান্ড? অনন্যা ঠোঁট উল্টে বলে, কিন্তু ডোন্ট সাউন্ড। নিজের থাকতে পারে না, আবার আরেকজন থাকার জায়গা করতে আসছে। এমন উপহাস স্বরূপ কথা শুনে ওর খুব খারাপ লাগলো, তবু হজম করিল। যেহেতু এখানে থাকতেই হবে, সবকিছু হজম করতে হবে, শিখতে হবে। কোন কোন ক্ষেত্রে আপনার চুপ থাকা শ্রেয়। সারাদিনে আর তিন্নির সন্ধান পাওয়া গেল না। অনন্য হাল ছেড়ে বাঁচলো, কিন্তু বাঁচলো কই? আজ রাত করে মাতাল হয়ে ফিরেছে। অনন্যা তখন পড়ছিল বিছানায় শুয়ে শুয়ে। ওকে ধমক ছুড়ল, লাইট অফ করো, পড়তে হলে বারান্দায় গিয়ে পড়ো। অনন্যা কিছু বললো না, চুপচাপ বাধ্য মেয়ের মতো লাইট বন্ধ করে শুয়ে পড়লো। পরদিন খুব ভোরে উঠে পড়তে বসলো। 8টার দিকে টিউশন করে 9টায় আবার কলেজ গেল। দুপুরে 2টোর দিকে হলে ফিরে এলো। রুমে ঢুকে তিনি নামক মেয়েটাকে দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছে। এখানে এসেছে 3 দিন হতে চললো, এরই মধ্যে মেয়েটাকে একবারও দুপুরের সময় পাওয়া যায়নি, কেবল রাত ছাড়া। তবে অত শত ভাবলো না। রাতে পড়াশোনা শেষে হ্যান্ড পেন্টিং এর কাজ করতে বসলো। আগের বাসা থাকতে রিমুর ফোন দিয়ে ছোটখাটো একটা পেজ খুলেছিল। ওখানেই মাঝে মধ্যে 2-1টা পাঞ্জাবি অর্ডার আসতো। তার ভেতরে একটি পাঞ্জাবি রয়েছে যেটার কাজ করা এখনো শেষ হয়নি। রিমু বলেছিল নেক্সট অর্ডার এলে সে জানাবে। তারই কাজ করছিল রাত জেগে। তিন্নি আজ রুমে ছিল। হঠাৎ করেই অনন্যার হাত ধরে টেনে বেলকনিতে নিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। ও ভীষণ চমকপ্রদ হলো। পরে করে নিজেকে সামলে নেয়। তিনি ঝাঁঝালো কণ্ঠে বলে, এখন যত খুশি কাজ করো। এই নাও টেবিল ল্যাম্প আর তোমার যাবতীয় জিনিসপত্র, বাট ডোন্ট ডিস্টার্ব মি। সোফাও আছে, আরামসে কাজ করতে পারো, ডোন্ট মাইন্ড। এরপর আর মুখের উপর দরজা আটকে দিল। অন্য হতভম্ব হয়ে রইল। নিজের উপস্থিতি, স্নায়ু শক্তি স্বল্পকালীন সময়ের মতো নিষ্প্রাণ ছিল। নিজেকে আজকাল সকলের কাছে বড্ড আগাছাই মনে হয়। এত অসহায়ত্ব বোধে সমীকরণে জটিলতায় ঘেরা। কেন তার জীবনটা একটু সহজ হলে কি হতো? লোকের ভাগ্য বদলায় আর আমার বদলায় শুধু ধৈর্যের পাতা। এক পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠা, এরপরে আরো ধৈর্য আরো। তবে ভালোই হলো, এখানকার বাতাস বেশ স্নিগ্ধ। টেবিল ল্যাম্প জ্বালিয়ে কাজে মন দিল। বেশ অনেক রাত্রি পর্যন্ত সোফায় বসে বসে হ্যান্ড পেইন্টিং এর কাজ শেষ করলো। এই পাঞ্জাবিটার কাজ করা শেষ হলে সে 1000 টাকা পাবে। নিজেকে ডেলিভারি দিতে হবে। কিছুদিন আগে একটি সাইকেল কিনেছিল, আসার সময় ওইটা আনা হয়নি। রিমু ভালো সাইকেল চালাতে পারে। সে রিমুর কাছ থেকে সাইকেল চালানো শিখেছে। খুব ভোরে উঠে সাইকেল এনে পাঞ্জাবিটা ডেলিভারি দিয়ে তারপর কলেজ যাবে। কাজ সম্পূর্ণ শেষ হলে টি টেবিলের উপর পাঞ্জাবি আর রঙের মুখ আটকে রেখে দিল। তুলি দুটি পানিতে ভিজিয়ে এক পলক সুখকে দেখে নিল। সুখ ঘুমাচ্ছে, সেও ঘুমিয়ে পড়ল। খুব ভোরে তিন্নির ঘুম ভেঙেছে। গতকাল রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়েছিল, যার ফলস্বরূপ দ্রুত ঘুম ভাঙে। ঘুম ভাঙতে প্রথমে মনে পড়লো অনন্যার কথা। বারান্দার দরজা খুলে দেখলো অনন্যা সোফায় গুটসুটি মেরে ঘুমিয়ে আছে। তার ভীষণ মায়া জন্মালো। ইস, তার জন্য মেয়েটা সারাত বাইরে কাটালো। তার দোষ বা কিসে? এই রুমে অন্য কাউকে অ্যালাও তার পছন্দ নয়। ছোট্ট একটি চাদর এনে ওর গায়ে দিয়ে রুমে চলে আসতে চাইলো। তার আগেই নজর পড়লো টি টেবিলের উপর গিয়ে। খুব সূক্ষ্মভাবে নিখুঁততার সঙ্গে একটি পাঞ্জাবি কাজ করা, হ্যান্ড পেইন্টিং এর। সে পাঞ্জাবিটা ছুঁইল। চমৎকার হাতের কাজ। বুঝলো মেয়েটা চমৎকার ভাবে হ্যান্ড পেইন্টিং এর কাজ পারে। অত শত ভাবুক রেখে পরবর্তীতে রুমে চলে আসে। আজ শুক্রবার ছিল, পবিত্র জুম্মার দিন বলা যায়। অনন্যার ঘুম ভেঙেছে 8টার দিকে। দ্রুত উঠে নাস্তা খেয়ে রুমের অবস্থা দেখলো। এক প্রলয়ঙ্কারী অবস্থা। ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে যেন রুমের উপর দিয়ে। তিনি নামক মেয়েটাকে কয়েকটা ভয়ঙ্কর গালি শোনাতে পারলে ভালো লাগতো। এতটা অভদ্র বেয়াদব মেয়ে লোক, ছ্যা। সিগারেটের খোসায় আর ছাইতে পুরো রুম ভর্তি। মেজাজটা সামান্য বিগড়ে গেল। তিনি নামক মেয়েটাকে আর দেখা গেল না। নিজেই সে কোমরে ওড়না গুছিয়ে কাজে নেমে পড়ল। নিজের বিছানায় গোছানো শেষে ভাবল, তিন্নিয়াপুর বেডটাও শুকানো যাক। এত সুন্দর রুমে এমন অগোছালো দৃশ্য ভালো লাগে দেখতে। যেই ভাবা সেই কাজ। দ্রুত কাজ শেষ করে গোসলে ঢুকে গেল। নামাজ খাওয়া শেষে সে সবে নিদ্রায় যাচ্ছিল, তখনই হঠাৎ হ্যাঁচকা টানে তিনি ওকে টেনে তুলল।
হাত বাড়িয়ে ওর গালে 5 আঙুল বসিয়ে দিল। অনন্যা ক্ষণকালের মধ্যেই স্তব্ধ, নির্বিকার ছিল। ব্যথায় গালটা ফুলে উঠেছে, দৃষ্টির জন্য নজরে চৈচম্বর। দু একজন হলের মেয়ে উকি মেরে ওদের দিকে তাকিয়ে রইল, যেটা ছিল ওর জন্য অত্যন্ত অপ্রত্যাশিত লজ্জাজনক ঘটনা। অনন্যার খুব কষ্ট লাগলো। সবাই শুধু তাকেই মারে, যেন তার জন্মই হয়েছে অন্যের হাতে কেবল নির্যাতিত ও শোষিত হতে। তিনি ওর মুখের সামনে রক্ত চক্ষু রাঙিয়ে শুথায়। তোমার সাহস হলো কি করে আমার জিনিসে হাত দেওয়ার? বেশ বালবাকনা হয়ে গেছো তাই না? তোমায় বলেছি আমার বিছানা গোছাতে। এত আলগাপিরিত কেন দেখাতে আসো? হ্যাঁ, এসব আমার পছন্দ নয়। অনন্যা নিরুত্তর, কোনো প্রতিবাদ করে না। কি করে প্রতিবাদ করবে? এতটুকু তার শেষ আশ্রয়স্থল। এখান থেকে তাড়িয়ে দিলে যাবে কই? একটু গালাগালি শুনেও যদি টিকে যায় তাহলে মন্দ কিসের? সে তো চিরজীবনের জন্য এখানে থাকতে আসেনি, ক্ষণিকের অতিথি কেবলমাত্র। তবে এসব অপমান তাকে ভীষণ পীড়া দেয়। বুঝিয়ে দেয় তার মতন অসহায় এতিম অভাগা পৃথিবীতে দুটো নেই। ওর চোখে জল এসে জমল, গাল গড়িয়ে পড়ল। তিনি ওর শরীর ঝাঁকিয়ে ঝুলিয়ে বলল, এই মেয়ে, তোমার কি বিন্দু মাত্র লজ্জা শরম বলতে কিচ্ছু নেই না? এত অপমান করছি তবুও হল ছেড়ে যাচ্ছ না কেন? অনন্যা তেজি কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে। যাব কোথায়? আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি এতিম। ওর সচল আঁখিজোড়া দেখে তিনি হঠাৎই থমকে যায়। তার নির্দয় নিষ্ঠুর হৃদয়টা সহসা দুমড়ে মুচড়ে উঠে। সেই হুবহু চোখ মুখ যেমনটা তার ছোট বোন মুন্নির ছিল। হাজার চেষ্টা করে অনন্যার সঙ্গে সেই পুনরায় খারাপ আচরণ করতে পারল না। বাইরে কিছু সংখ্যক মেয়েরা উকি মেরে অনন্যাকে দেখছিল। তিনি ওদের তেজি গলা একটা ঝাড়ি মারল। এখানে কি মধু? যাও যার যার ঘরে। তিনি ধমকে কাজ হলো। সকলে দরজার কপাটের জায়গাটুকু খালি করে দিয়ে বেরিয়ে গেল। তিনি কোমল প্রাণ নীতি ভুলে গিয়ে বেশ গোছালো সাবলীল কণ্ঠে বলে, শোনো মেয়ে, আমার বেড আমার কাপড় কখনো স্পর্শ করবে না। যদি অন্তত তোমার ভালো চাও, এখানে থাকতে হলে আমার কথা মতন চলতে হবে, নয়তো অন্য রাস্তা মাপো। আর হ্যাঁ, কথায় কথায় এত চোখে জল ফেলো না, কেননা সবাই সবকিছুর মূল্যায়ন করতে পারে না। সন্ধ্যা রাত্রে তিন্নির গা কাঁপে জ্বর এলো। অথচ এই মেয়ে দুপুরেও কি দাপটটা না দেখিয়েছিল। এই জন্যই অহংকারের দাপট দেখাতে নেই। হলের যে প্রাইভেট ডাক্তার, তিনি আপাতত ছুটিতে আছেন। মনুর মা দুবার এসে দেখে গেছে, ঔষধ দিয়েছে, তবুও জ্বর ছাড়ছে না। উল্টো তিনি জ্বরেই কই কই করছে। অনন্যা এতক্ষণ চেয়ে চেয়ে কেবল দেখছিল। যখন দেখলো মেয়েটার শরীর কাঁপছে, আবল তাবল বকছে, তখনই আর সে বসে থাকতে পারেনি। বালতিতে করে বাথরুম থেকে পানি এনেছে। কতক্ষণ বসে বসে মাথায় মগ দিয়ে পানি ঢালল, তবুও জ্বর কমেনি, একটুও নামেনি। একটু কমলে আবার বাড়ে। গায়ে দুটো কমফোর্টার দেওয়া হয়েছে, তবুও কাঁপছে। রাত বেড়েছে তখন 12টা। এত রাত্রে তো ডাক্তার পাওয়া যাবে না। ওইদিকে রাতের খাবার এখনো তিন্নি খায়নি। খুশি নেই, খাবে কিভাবে? অভিভাবক না থাকলে কে চিকায়? 2-3 বার করে তিন্নির বাবা কল করেছিল, ধরেনি কেউ। ধরবে বা কি করে? তিন্নির হুঁশ থাকলে তো। অনন্যার বেশি করে ওর মাথায় পানি ঢালো। জ্বর একটু কমেছে দেখে প্লেটে করে ভাত নিয়ে এলো। সকলে কেবল চেয়ে অনন্যার কাজকর্মগুলো দেখছিল। ভেতরে কেউ ঠোকেনি। দরজার সামনে দাঁড়ানো অনন্যা জোরপূর্বক কয়েক লোকপা তিন্নিকে ভাত খাইয়ে দিল। প্রথমত তো ওর হাতে তিন্নি কিছুতেই খেতেই চাইছিল না। দুর্বল শরীরে সঙ্গে বেশিক্ষণ শক্তি খাটাতে না পেরে খেয়ে নিল। অনন্যা ওকে ওষুধ খাইয়ে শুয়ে দিল। বালতি সরিয়ে জলপট্টি নিয়ে মাথার কাছে বসলো। গভীর রাত পর্যন্ত জলপট্টি দিল। তিনি তখন ঘুমিয়েছিল। হঠাৎ মাঝরাত্রে গা ভাসিয়ে বমি করে দিল। 2 বার বমি করার পর শরীর তার দর দর করে কাঁপছিল। অনন্যা একটু তন্দ্রায় গিয়েছিল। বমির শব্দ পেয়ে জলদি উঠে বসলো। সবার আগে তিন্নির কাপড় পরিষ্কার করে ওকে হাত মুখ ধুতে সাহায্য করলো। এরপরে মেজে পরিষ্কার করে ওর দিকে স্যালাইন গুলিয়ে এগিয়ে দিল। নীরব অসার চোখে কেবল অনন্যার যত্নগুলি তিনি দেখছিল। মেয়েটাকে এত অপমান লাঞ্ছিত করার পরও আজ তার বিপদের দিনে সবার আগে এগিয়ে এসেছে। কোনো প্রকার নাকুচু করে থাকেনি। পরবর্তীতে কি সে পারবে ওর সঙ্গে এমন অনৈতিক নিষ্ঠুরের মতো আচরণ করতে? পারবে না। সে যে ঋণী এই মেয়েটার কাছে, বড় ঋণী। পুরো রাত ভর জলপট্টি দেওয়া শেষে ফজরের দিকে অনন্যা ঘুমিয়ে পড়ল। তিন্নির ঘুম আজ সকাল সকালই ভেঙেছে। জ্বর এখন আর নেই শরীরে। অনন্যাকে দেখা গেল তার মাথার কাছে খাটের সঙ্গে হেলিয়ে শুয়ে তন্দ্রায় পড়তে।
মেয়েটার মায়াবী মুখটা ভীষণ নজর কাড়ে। ওর দিকে নজর পড়তে বজ্র ভয়া জন্মালো তার। সারা রাত বেচারি নিদ্রাহীন থেকে তার সেবা যত্ন করেছে, এখন ডাকতেও তার মায়া লাগছে, তবু আস্তে করে ডাকলো, অনন্যা শুনছো? ঠিক হয়েছো? অনন্যার কাঁচা ঘুমটা তন্মধ্যে ভেঙে গেল। বড় বড় দৃষ্টিজোড়া বের করে বলে, তুমি আমার নাম জানলে কি করে? অনন্যার কাঁচা ঘুমটা তন্মধ্যে ভেঙে গেল। বড় বড় দৃষ্টিজোড়া বের করে বলে, ওর নিষ্পাপ দৃষ্টিজোড়ার দিকে এক পলক তাকিয়ে হেসে ফেলে তিনি। অনন্যা চট করে বলে, মা, তুমি আবার হাসতেও পারো? তুমি সবসময় হাসবে, ঠিক আছে? তোমার হাসি সুন্দর তিন্নি আপু, ওই চাঁদ মাখা মুখটায় অমানিসার মানায় না। তিন্নির বুকটা আকস্মাৎ ছ্যাদ করে উঠল। এমন করে আরেকজনও বলেছিল, আজ তার অস্তিত্বের ধরনই তো নেই। নিজেকে সে স্বাভাবিক করে নিয়ে বলে, বোকার মতন কথা বলো না। আমার রুমমেটের নাম আমি জানবো না? তুমি আসার আগেই তোমার জীবন বৃত্তান্ত আমার পড়া শেষ। বেশি অবাক হওয়ার কথা থাকলে অনন্যা হলো না। তিনি শীতল গলায় বলল, তুমি সারা রাত জেগেছো, এখন ঘুমাও। অনন্যা উঠে নিজের বেডে যাওয়া ধরলো। তিনি বাদ সাধল, হুম, উঠতে হবে না, এখানেই ঘুমাও। আবার মারবে না তো? গালটা এখনো প্রচন্ড ব্যথায় কিন্তু। ওর ভয়াতুর সরল মুখটার দিকে এক ঝলক তাকিয়ে একগাল হেসে ফেলে তিনি। অনেকদিন পর হাসলো সে, সাহসা। ওর মুখে হাসি ওঠে না, বিষাদ ঝুড়ে থাকে। ছোট বোন দুষ্টুমি করলে একটু আধটু মারবো, এর বেশি না, বুঝছো? আজ থেকে তুমি আমার ছোট বোন। ভুল করলে বড় বোন হিসেবে মারতেই পারি, কি বলো? এখন ঘুমাও, 9টার দিকে আমি ডেকে দিব। অনন্যা মাথা কাত করে শুয়ে পড়ে। দুপুরের দিকে অনন্যা বারান্দায় ছিল, ওখান থেকে তিনি তাকে ডেকে আনে। তোমার পাখিটা কিন্তু খুব দুষ্ট। আমায় দুষ্টু মেয়ে বলেছি দুবার, ওর বিচার করতে হবে, সালিশ বসাও। অনন্যা একগাল অধর ছড়িয়ে হাসলো। তাহলে ওকে সুশিক্ষা দিতে হবে বলছো? সবার আগে বিদ্যা শেখাতে হবে, কি বলো? তিন্নির গা কাঁপিয়ে হেসে ফেলল। অনন্যা অবাক হয়ে তাকিয়ে রইল, সঙ্গে স্তম্ভিত। এই মেয়েটা কথায় কথায় এত হাসি পারে, না দেখলে বুঝতো না। একটা কথা পরিষ্কার, উপরে ডাবের মতন শক্ত হলেও ভেতরটা তার কোমল প্রাণ। চলো খাবার খেয়ে নিই, আমি রেস্টুরেন্ট থেকে কাচ্চি এনেছি। অনন্যা ঘোর বিরুদ্ধাচরণ করে বলে উঠল, না 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 আপু, আমি কাচ্চি খাবো না, হলের খাবারই খাবো, আপনি খান। ক্ষণকাল পর ওর মন দ্বিধায় ভোগান্তিতে ওখানে মুখটা দেখলো। এরপর লম্বা শ্বাস ফেলে বলে তিনি, লজ্জা পাচ্ছ নাকি? তাহলে বলবো তুমি বোকা। ক্ষুধা আর সত্য বলতে কখনো লজ্জা বোধ করো না মেয়ে। হেরে গেলে তো ফেসে গেলে, এখন চলো। অনন্যা না বলল না। সে আর তিন্নি মিলে খাবার শেষ করলো। পরন্ত অপরান্তে বারান্দায় দাঁড়িয়েছিল ঝিরিঝিরে হিমেল বাতাস ওর এলোমেলো কেশ উড়িয়ে দিয়ে যায়। সময়টা ভালোই কাটছিল। তখনই চট করে পেছন থেকে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি টের পেল। ঘাড় ফিরিয়ে পিছু ঘুরে দেখলো তিন্নি দাঁড়ানো। ভয় পেয়েছিলে? না। অনন্যার বাম হাতটার দিকে কঠোর দৃষ্টি পরক করে বলল। লাভ কেস? অনন্যা এক দফা চমকালো। পরবর্তীতে খোলা আকাশের দিকে চেয়ে উদাসীন মনে নিরুত্তর রইল। ওর মৌনতা হ্যাঁ বোধক ধরে নিল তিন্নি। বিশ্বাসঘাতকরা বড্ড সুখী হয়, তাই না অনন্যা? এদের মুখটা চেনাও বড্ড দায়ী। এদের ভালো মানুষের মুখোশটা অতি ভয়ঙ্কর হয়। অনন্যা দ্বিতীয় দফায় চমকায়। অবাক নেত্র পল্লবে প্রবল কৌতূহল বিশিষ্ট মনে বহু প্রশ্ন জমে। ওর চিন্তিত প্রবল কৌতূহল ভরা মুখটা দেখে তিনি নৈশব্দ ও বিচিত্র হাসে। কথায় কথায় এত চমকাও কেন? এত চমকাবে না, দৃঢ়তা দেখাবে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে শিখো। যদি নিজেকে সর্বপন্থায় সুখী রাখতে চাও, অতীত ভুলে গিয়ে বর্তমানের দিকে অগ্রসর হও। এইসব স্বল্পকালীন সস্তা আবেগের বশবর্তী হয়ে নিজের ক্ষতি করাটা চরম ভুল, বোকামি। যার ভুক্তভোগী তোমার সামনে স্বয়ং উপস্থিত। একটা কথা মনে রাখবে, নিজেকে আঘাত করা মানে নিজের রুহুটাকে কষ্ট দেওয়া, যেটা তোমার প্রাপ্য নয়। তোমার পরিবর্তনই তোমার দুশ্মনদের পোড়ানোর জন্য যথেষ্ট। প্রাপ্তির খাতা তখনই পূর্ণতা পাবে যখন তুমি তোমার সফলতার সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে। খানিকটা সময় থেমে থেকে পুনরায় বলে, আগামীকাল তোমাকে বিশেষ একজনের সঙ্গে দেখা করাবো। তোমার জন্য সে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমার লেখাপড়ার ক্ষেত্রে কাজে আসবে। তার চেয়ে বড় কথা, ওনার থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, যা ভবিষ্যতে তোমার উন্নতির পথে সাহায্য করবে। অনন্যা এক ক্রোশ আগ্রহ নিয়ে
ছোট ছোট পলক ফেলে জিজ্ঞেস করে, কে সে? নাম কি তার? এত অধৈর্য হয়েও না মেয়ে, ধৈর্য রাখতে শিখো, গেলেই দেখতে পাবে। এই রে, আমার জায়গাটা কই রে? এই লেবুর মা, লেবুর মা, আমার জায়গাটা দেখছোস? একটু খুঁজে দে তো। সকাল সকাল এবং সাইরেন বাজানোর মতন চিৎকার চেঁচামেচিতে রুহু বেরিয়ে আসা জোগাড় এক প্রকার। প্রখর ভয় আর তীব্র অস্থিরতা নিয়ে দ্রুত নিদ্রা থেকে জাগ্রত হয়। হৃৎপিণ্ডের বাড়ন্ত গতিবেগের কম্পনে এক প্রকার ধরফড়িয়ে লাফিয়ে ওঠে এক কিশোরী। বুকটা এখনো তার হাঁপড়ের মতন ধুকপুক করে লাফায়, ঝাঁপায়। নিঃশ্বাসের গতি পড়ে ঘন ঘন। বুক ধরে মুখটা গোল করে কতক্ষণ লম্বা লম্বা নিঃশ্বাস টানে কিয়ং দশম পর কিছুটা কন্ট্রোলে আসে। মা গো মা, এমন গলা ফাটিয়ে কেউ চিৎকার করে? আর একটু হলে পরাণটা দেহ থেকে বেরিয়ে আসতো। অবশ্য এইসব প্রসঙ্গে কাকে কি বলবে? এদের কমন সেন্স বলতে আদেও কিছু আছে? মাথার মধ্যে যতটুকু খালি আছে সব গোবরে বোঝাই করা ভর্তি। সেখানে জ্ঞানের ভাণ্ডার জায়গা পাবে কি করে শুনি? অশিক্ষিত খ্যাত একটা, পারে শুধু গরুর মতন হাম্বা হাম্বা করে চিল্লাতে। আর কিছু পারুক বা না পারুক, বুদ্ধির যথেষ্ট ঘাটতি আছে। এমন গলা ফাটানো আর্তনাদ করলে যে কেউ চোর ধরার মতন লাফিয়ে ওঠার কথা, সেখানে তার অবাক বলো কিংবা আশ্চর্যজনকতা বলো, হওয়াটা অস্বাভাবিক কিছু নহে। তার গভীর ভাবুকের মধ্যে দ্বিতীয়বারের মতন খিটখিটে গলায় পৌরুষালী কণ্ঠ চেঁচিয়ে উঠল, লেবুর মা, এই লেবুর মা, বর্ষাকালে সব বড় বড় ঠাডাগুলি কি তোর কল্লার উপর একা গিয়ে পড়ছে রে? না অপরিপক্ক বয়সে মরছস গিয়া? কোনটা? মরলেও অন্তত তোর 40-এ গিয়া দুমুঠো শান্তির ডাল ভাত খাওয়া যেত। চশচুপ উচ্চারণ শব্দ করতে গিয়েও মেয়েটা থেমে যায়, পরক্ষণে চোখ মুখ খিচিয়ে নেয়। মূর্খদের সঙ্গে তর্কে যেতে নেই ভেবে মাথাটা শান্ত করে নেয়। শ্যামবর্ণ পুরুষটির কথা আমলে না নিয়ে কিয়ং পরিমাণ বাসি বিছানার সঙ্গে লেপ্টে বসে রইল। এটা তার পুরনো একটি অভ্যেস বলা চলে। অন্যদের মতন ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে সে কাজকর্ম কিংবা চলাফেরা করতে পারে না। অন্তত নিজের মস্তিষ্ক ঠিক করতে 2 থেকে 3 মিনিট সময় তো লাগবেই। পাজি ছেলের কুৎসিত বাক্যগুলো শুনে তার মেজাজ চটে যাওয়ার কথা থাকলেও সে চটে যায়নি। সে হুটহাট রাগ করে, ঠিক আছে, তবে সর্বসময় নয়। পরিবেশ পরিস্থিতি বুঝে সে রাগ করে। ফের শ্যামবর্ণ পুরুষটির চিল্লাচিল্লি কান ঝালাপালা করে দেওয়ার মতন এক অবস্থা। মা গো মা, এত চিল্লাতে পারে ছেলেটা? বাথরুমে বসে ননস্টপ বক বক শুরু করে দিয়েছে পাগল কোথাকার। সুন্দর এক বিমোহিত প্রত্যুষে এমন অস্থির শব্দ শুনে যে কারোর মেজাজ বিগড়ে ওঠার কথা, কিন্তু এই নারী রাখল না। তবে কিঞ্চিৎকর বিরক্ত সূচক ভাঁজ পড়ল কিশোরী ললার চুড়ে। শ্যাম পুরুষটিকে সম্পূর্ণ অবজ্ঞা করে বিছানা থেকে নেমে ব্রাশ মুখে ভরে নিল। এরপরে লতানো কোমরে নারী হেলে দুলে ডান হস্তটি তুলে কোমর ধরে এক পা করে হেঁটে অগ্রসর হয় বেসিনের দিকে। গায়ের রং তার শুভ্র সাদা, মুখের গড়ন গোলগাল পাতলা, মুখটা এখনো একখানা বেগুনি রঙের ব্রাশ পরা। নাম তার লাবণী চৌধুরী, কিন্তু এত সুন্দর নামটাকে পছন্দ হলো না উপস্থিত শত্রু সমতুল্য ছেলেটার। সেটা ভীষণ খাটতারা স্বভাবের, একরকম বলা যায়। মুখ নয় যেন গালাগালি ছোড়ার কোনো একটা মেশিন। একবার খুললেই গড় গড় করে সব পেট থেকে যেন গালাগালিরাই বেরিয়ে আসে। কথা বলার সময় ডানে বামে তাকায় না, মুখে যা আসে অনায়াসে নির্ভয় বলে ফেলা তার একটি বদ অভ্যাসের অন্তর্ভুক্ত। তবে লাবণী নামক সুন্দর নামটির ছেলেটার একান্ত ব্যক্তিগতভাবে পছন্দ নয়। তার মতে লাবণীর চেয়ে লেবু সুন্দর, তাই সে লাবণী নামটিকে কেটে কুটে লেবুর সঙ্গে মা যোগ করে লেবুর মাতে পরিণত করেছে। তা নিয়ে এক বিরাট দ্বন্দ্বযুদ্ধ বলে কিংবা ঝগড়ার পর্বই বলো, তা চলে গিয়েছে। তবুও এমন অদ্ভুত নাম রাখা ছেলেটার মুখ থেকে বন্ধ করতে পারেনি। পুরো বজ্জাত পুরুষ একটা। লাবণীর বয়স ক্রম 19 থেকে 20 হবে। বেশ আভিজাত পরিবারের মেয়ে, বাবা একজন ভাইস চেয়ারম্যান। শ্যামবর্ণ পুরুষটির সব কয়টা কথা সে স্পষ্ট শুনেছে, মনেও রেখেছে, তবে সে জবাব দিতে চায়নি। এখন পর্যন্ত তাকে স্থির শান্ত থাকতে দেখা গেল। ছেলেটার কথার প্রসঙ্গে কোনো প্রকার প্রতিবাদ ঝড় তোলেনি। এ এক অবিশ্বাস্য আশ্চর্যজনিত ঘটনা। উৎসুকে একাকার ছেলেটা। মেয়েটার এমন শান্ত আর জলের মতন এত স্থির থাকা
রূপটাকে শ্যাম পুরুষটি কিছুতেই ঠিক হজম করতে পারছে না। ওর মুখের উপর সেদে সেদে এক মগ পানি ছুঁড়ে মারল সে। এই শালি, কানে কি চড়ুই পাখির আন্ডা ঢুকাইছোস? কি কই কানে যায় না? এবার আর রাগ না করে লাবণী থাকতে পারল না। বেশি লাই দিলে এরা মাথায় উঠে নাচে। সে বেচারি মুখ থেকে থুতুই করে ফেনাই ফেলে দিয়ে মুখ পাকিয়ে চাইল, চোখ পাকিয়ে চাইল। তাতে বেশ একটা লাভ হলো না। মাছে তাড়ানোর মতন গা ছেড়ে ফেলে দিল ছেলেটি। লাবণী রাগে হিসিয়ে গজ গজ করে ওঠে। ওর রক্তিম রাগান্বিত মুখটা দেখে সেটা বেশ মজাই পায়। পৈশাচিক আনন্দে দাঁত কপাটিয়ে বের করে দুর্বোধ্য ক্রু হাসে। নাম তার শান্ত, ডাকনাম অশান্ত। বিশেষ করে তার ফাজিল পার্টি বন্ধু মহলে এই নামে বেশি জনপ্রিয়, আলোচিত। নাম অনুযায়ী তার শান্তশিষ্ট থাকার কথা থাকলেও আসলে সে বেচারা ভীষণ অশান্ত, বাউঞ্চুলেও। ফাজলামিতে প্রচন্ড ওস্তাদও বলা চলে। লাবণীকে কোমরে হাত দিয়ে রোবটের মতন অমন করে কটমট করে দাঁড়িয়ে থাকতে দেখে শান্তর আগত মেজাজটা ভীষণই চটে বেরিয়ে এলো। মুখটা বিদকুটে করে সে ওকে ধমকে ওঠে। এই রোহিঙ্গা, মুখটারে ভেটকি মাছের মতন অমন ভেটকায় রাখছোস কেন? সেই তো বকের মতন দুইটা ঠ্যাং, বাঁশের মতন একখানা নাক, পটল আর আম পাতা মার্কা একটা চেদারা, তাতে আবার ভাবের ঠেলায় বাঁচি না। লাবণী নাক উঁচু করে ছিটকালো, চোখ মুখ খিচে পড়ল। ছি, কি অশ্লীল ভাষা। আহারে আমার শ্লীল আফারে, কত শ্লীলতা আমি জানি না বুঝি? আমার শিক্ষিত শ্বশুরের পটল মার্কা জানাবে ইঁদুরমুখী কন্যা। আসসালামু আলাইকুম। যান, আপনার বরের জায়গাটা সুন্দর মতন খুঁজে নিয়ে আসেন। অশান্তর বাচ্চা, আমারে তোর ঘরের কাজের বুয়া মনে হয়? না তো, তোরে আমার রাস্তার ভিখারি আপা মনে হয়। আব্বা 2টা টাকা দেন, আম্মা 2টা টাকা দেন, আপনার বড় মেহেরবান। প্লেট দিব, ভিক্ষা করবি গিয়া? তোরে কাজের মেয়ের সঙ্গে তুলনা করলেও অন্যায় হয়ে যাবে। আমাদের বাসায় কাজের মেয়েটাও তোর চেয়ে অনেক সুন্দর আছে। দাঁতের দাঁত চেপে মুখটা খিচিয়ে নিয়ে লাবণী রক্ত চক্ষুতে শাসালো। ছোট লোক। তর্জনী আঙুল তুলে শান্ত মুখের সামনে শাসায়। হেই চৌধুরীর মাইয়া, আমরা গরিব হতে পারি, বাট তোর মতন ছোট লোক নই। লাবণী ওর দিকে কটমট করে চাইল, মুখটা বাঁকিয়ে বলে। আহারে শোনা আসছে ডায়লগ মারতে। আমার বাংলা সিনেমার লুঙ্গি ছেঁড়া তালবাহানা নায়ক রে। আগে নিজের চেহারা দেখ ছ্যামরা আয়নায়। শান্ত কম কিসে কোমর খিচে নামলো ঝগড়ার মাঠে। আজ আর না জিতে সে ঝগড়ার মাঠ থেকে উঠছে না। এতে যে ঘন্টা লাগলে লাগুক, তবু সে হার মানার পাত্র নয়। মাইয়া মানুষের সঙ্গে ঝগড়ায় হার মানলে ইজ্জত থাকবে না। পুরুষ শাসিত সমাজে মুখ দেখাতে পারবে না। তার নিজের আলাদা একটা সম্মান আছে না, তার মর্যাদা ধরে রাখতে হবে। তো সে অধরবাকে অধরের কোণে এক টুকরো পৈশাচিক হাসির আলোড়ন রেখে টেনে বলল। আহারে, যেই তার কুমড়ার মতন একটা চেদারা, নাম রাখছে আবার পেদারা। আসসালামু আলাইকুম খালাম্মা, আপনি কেডা? এখানে কি করেন? নাতি খুঁজতে আসছেন নাকি? লাবণী ওর দিকে পা থেকে জুতো খুলে ছুঁড়ে মারল। শান্ত হাসতে হাসতে জুতাটি খপ করে ক্যাচ ধরে ফেলে। হেই লেবুর মা, লিসেন। আর একবার তুমি যদি আমার দিকে জুতা সহ এটা ওটা খুলে ছুঁড়ে মারো, প্রমিস আমার না কচু শ্বশুর চৌধুরী মিয়াকে একটা ক্রিকেট টিম নিজ হাতে তুলে দিব। শান্তর কথা শুনে লাবণী হতবাক, স্তম্ভিত, চোখ মুখ খিচে চোখ রাগায়। অশান্তর বাচ্চা, তোরে থাপড়াইয়া তোর মুখের মানচিত্র পাল্টে দিব, অসভ্য। ওরে আমার সভ্যতার প্রতীক রে, আসছে চেহারার মানচিত্র পাল্টাতে। আগে নিজের বোচামুখী চেহারার মানচিত্র ঠিক কর চাইনিস। আমার শক্ত হাতের চর খেয়েছিস কোনোদিন? এমন থাপ্পড় দিমু না, এক থাপ্পড়ে পুরো 3 দিন পর্যন্ত মৌমাছির মতন ঘুরঘুর করে ঘুরবি তো ঘুরবি। সঙ্গে বাপ দাদার 14 গোষ্ঠীর নাম শুদ্ধ ভুলে গিয়ে শান্তর নাম মনে রাখবি। তারপরেও দেখবি তোর ঘুরানি পাক্কানি কমছে না। আর এত সভ্য থেকেও যদি অসভ্য উপাধি পেতে হয়, তাহলে এখনই অসভ্যতা আমি শুরু করে দেই। কি বলিস খুকুমনি? সরি, লেবুর মা হবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সিরিয়াস লেবুর মা। তুই রাজি হলে এখনই অসভ্যতা আমি শুরু করে দিই। কি বলিস? শান্তর চোখে মুখে অদ্ভুত এক হাসি খেলা করে। ওর ঠোঁট কাটা কথা শুনে লাবণী চোখ বড় বড় করে তাকায়। পরক্ষণই রণমূর্তি রূপ ধারণ করে বসে সে। তেলে পানি ছোড়ার মতন তেজে উঠল। অশান্তর বাচ্চা, তোর অসভ্যতা আমি ছোটাচ্ছি। ফ্রাই প্যানে মাথার উপর এমন ভারী দিব না,
3 মাস পর্যন্ত হসপিটালের বেডে শুয়ে থাকবি, চোখে কেবল ধোঁয়া ধোঁয়া কুন্ডি দেখবি। তাই আন তাহলে ফ্রাই প্যান, দেখি দে বাড়ি। তুই বেশি বেশি করছিস কিন্তু শান্ত। আমি তোর হুকুম পালন করব কেন? কে হস তুই আমার? ভেজা লুঙ্গি খুলে বাথরুমে ফেলে রেখে টাওয়াল পরে শাসা করে শান্ত বেরিয়ে আসে। লাবণী অবাক নেত্রপলবে হা করে ফ্যালফ্যাল করে নয়নে শান্তর দিকে চেয়ে থাকে। শান্ত ও সন্নিকোচে অগ্রসর হয়। আসলে শান্ত কি করতে চাইছে ব্যাপারটা ওর ঠিক ছোট্ট মাথায় আন্দাজ করে উঠছে না। আকস্মিক ছেলেটা ওর মুখের উপর কিঞ্চিত ঝুঁকে পড়ল। লাবণী তন্মধ্যে হতভম্ব হয়ে পড়ে। কিঞ্চিত করো সময়ের পর আকস্মাৎ হকচুকি ওঠে, চোখ জোড়া বিস্মিত ছানা পড়াও। ওর আঁকি জোড়ায় নিজের পৌরশালী মনিজোড়া স্থিরভাবে স্থাপিত করে শান্ত অধর বাঁকা করে স্মিত ক্রু হাসায়। 1 মিনিট, আমি কে হই তাই না? এই লেবুর মা, আমি তো স্বামী ওরফে ভাতার হই। 501 টাকা দেনমোহর দিয়া তোরে 3 বার কবুল বইলা হাঙ্গা করছি। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? শান্ত শক্ত ও লোম আবৃত নগ্ন বুকে ডান হাতটি তুলে ধাক্কা দিয়ে ওকে নিজের সান্নিধ্য থেকে একটু দূরে সরিয়ে ফেলে দেয় লাবণী। এরপরে গলার স্বর বাড়িয়ে দিয়ে বাজকাই গলায় চেঁচিয়ে ওঠে, ওটা 501 টাকা নয়, 50,001 টাকা হবে। শালার মাতাল কোথাকার! তাও পুরো টাকা পরিশোধ করিস নি ভিক্ষু। 501 টাকা শুধু দিয়েছিস, তাও দিনের মধ্যে 14 বার মারস খোটা, ফকির একটা। ওরে আমার বড় লোকসের বেটি রে, ফ্যান জোটে না আবার দুধ রোজ। যা দিয়েছি বেশ করেছি। তুই আমার বউ নয় যে আমি তোর পিছনে এত টাকা খরচ করে শুধু শুধু টাকা অপচয় করব। বউ হলে একটু দয়া মায়া দেখে ভাবা যেত। আমার আবার দয়ার শরীর, কেউ কিছু চাইলে না বলতে পারি না। 500 টাকা যেটা দিয়েছি সেটা ভিখারি মনে করে তোকে দিয়েছি, হিসাব বরাবর। আমি ভিখারি না, তুই ভিখারি। তোর 14 গোষ্ঠীর সব ফকির। এই লেবুর মা, থোতমা সামলে কথা বলবি। আমার মুখ নড়লে কিন্তু কোনো কথা বের হবে না। সোজা তোর কমলার কুয়ার মতন চোপা দুইটা বন্ধ করে দিব। লাবণী কিঞ্চিত লজ্জায় লাগলো। তন্মধ্যে কাল দুটো লজ্জায় ভারী লালিমা হয়ে এসেছে। ক্ষণকালের মধ্যে লজ্জিত মুখটা আড়াল করে নিল। মনে মনে একটা গালি ছুড়ে দিল, লুচ্চা কোথাকার। কিন্তু লজ্জা ভেবে তো থেমে থাকা যাবে না। যেভাবে হোক ঝগড়ায় জিততে হবে, তার একটা সেলফ রেসপেক্ট আছে না। আমি তোর ঠোঁটে সুপার গ্লু লাগিয়ে দিব। ধুর শালি, আমার সামনে থেকে তোর ইঁদুরমুখী থোতমা সরা। 1 মিনিট দাঁড়া তো অশান্ত। শান্ত ভ্রু উঁচি ললাট কুচকে ফেলে। এইটা আবার কোন নাটক? সে হট আর ওই দিকে বলে কুল কাহিনী কি? আপাত মস্তক লাবণী পা থেকে মাথা পর্যন্ত সন্দিগ্ধ নজরে এক পলক দেখে নেয়। ততক্ষণে লাবণী বেডরুমের দিকে পা বাড়িয়েছে। শান্ত গলার টান দেয় উৎসুকে একরাশ কৌতূহল ভাব দিয়ে লাবণীর কর্মকাণ্ড নীরবে নির্নিমেষ পর্যবেক্ষণ করে। মেয়েটা থাথা করে হেঁটে যায়। লম্বা একটি টুনির ডাল দিয়ে খাটের নিচ থেকে একটা ময়লা কাপড় বের করে আনলো। সেটা শান্তর মুখের সামনে এনে ঝুলিয়ে উঠিয়ে তুলে বলল, দেখ তো, এটা তো সেই গোপন জিনিসটা নাকি? শান্ত অবাক নেত্রে তাকায়। তার নতুন কেনা আন্ডারওয়্যার একই বিচ্যুতি, বিব্রতকর অবস্থা, সব এই লেবুর মার কারসাজি। সে কি জানে না বুঝছি? এই বেডি তলে তলে যত শয়তানি নিমখারামি বুদ্ধির কারখানা নিয়ে ঘুরে বেড়ায়। শয়তানি না বেডি কোথাকার। এই লেবুর মা, মুখের সামনে হঠাৎ চেঁচিয়ে ওঠার ফলস্বরূপ লাবণী আচমকা হকচকে উঠল। অবিলম্বে দ্রুত বক্ষ মাঝে থুতু ছিটায়। শান্ত পুনরায় দাঁত খেচে বলে, এই ছিল তোর মনে? আমার ওপর জেদ মিটাতে না পেরে আমার জাইঙ্গাটার ওপর মিটিয়েছিস? এই অসহায় অবলা জিনিসটা তোর কি এমন ক্ষতি করেছে? উত্তর দে। তোর চোপা দুইটা বন্ধ কেন এখন? খুব তো থুতমা ঝুলায় ঝুলায় উঠছিলি, এখন সব গেল কই? লাবণী ক্ষীণায় নাক ছিটকালো। কুত্তা হারামি, ষাঁড়ের মতন হাম্বা হাম্বা করে চিল্লাস কেন? আমি কি কানে কম শুনি নাকি? কানে কম শুনবি কেন? তোর পেয়ারের চাচাজানের সঙ্গে কথা বললে তো সব ঠিকই শুনিস। মুখ সামলে কথা বলবি অশান্ত। ও আমার বিএফ। সে আমার বাল। তোর লজ্জা করে না লেবুর মা? এত সুন্দর একটা সুদর্শন স্মার্ট বর থাকতে চাচাজানের সঙ্গে পরকিয়া করিস? ছি, অশ্লীল জঘন্য মহিলা একটা। যা শুরু করে দিয়েছিস, এতে তোর উপর সোজা কি আল্লাহর গজব পড়বে। তোর 4 আইটটা মাথার উপর শুকনো শুকনো ঠাটাগুলি ঝরে ঝরে পড়বে। আর
তোর উপর তাজা তাজা সব ঠাডারা ঠাস ঠাস করে পড়বে। পরকীয়া রানী, ইঁদুর মুখে এত বড় বড় কথা বলিস কেমনে? লজ্জা করে না?